কি দুর্দান্ত একটা টেস্ট সিরিজ হচ্ছে ইংল্যান্ড ভারতের মধ্যে। হেডিংলিতে প্রথম টেস্ট জিতে ইংল্যান্ড এগিয়ে গিয়েছিল, এজবাস্টনে দুর্দান্ত কামব্যাক হয়েছে ভারতের, সিরিজে 1-1 সমতা। লর্ডসে যে তৃতীয় টেস্ট শুরু হয়েছে সেটা রেজাল্টের জন্য তো আমাদের আরো 4 দিন ওয়েট করতে হবে, কিন্তু প্রথম দিন শেষে ভারত ইংল্যান্ড কোনো দল কি দাবি করতে পারবে যে এই প্রথম দিনটা তাদেরই ছিল? ইংল্যান্ড দাবি করতেই পারে, কেননা প্রথম দিন তারা 4টার বেশি উইকেট হারেনি, 251 রান তুলেছে। আবার ভারতও নিজেদের এই প্রথম দিনটা দাবি করতেই পারে, না হয় 4টার বেশি উইকেট তুলতে পারেনি, কিন্তু ইংল্যান্ডকেও তো 3.02 রান রেটের চেয়ে বেশি দ্রুত গতিতে রান তুলতে দেয়নি, বাসবল যুগের সঙ্গে, যেটা মোটেই সঙ্গতিপূর্ণ নয়। ফলে এই ভারত ইংল্যান্ড লর্ডস টেস্টের অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে দুটো দলই নিজেদের ওই দিনটা দাবি করতে পারে। এই দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা, সেই আলোচনাটাই করছে, এবং কোন দল আসলে সত্যিকার অর্থে কিছুটা এগিয়ে রয়েছে আমার দৃষ্টিতে, সেটা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। দেখুন, প্রথম দিন শেষে একটা বড় আলোচনার জায়গা হওয়ার কথা ছিল জো রুটে 99 রানে অপরাজিত থাকা। সেঞ্চুরি তো তিনি করতেই পারতেন এই দিন, কিন্তু সেঞ্চুরি করেননি, 99 রানে নট আউট রয়েছেন। টেস্ট ক্যারিয়ারে তার 36টা সেঞ্চুরি হয়ে গেছে, এটা হলেই 37 নাম্বার সেঞ্চুরি হবে সেকেন্ড ডেতে নিশ্চিতভাবেই, সেটা এক্সপেক্ট তিনি করছেন, ইংল্যান্ডের সমর্থকরাও করছেন। মাত্র 1 রান দূরে তিনি রয়েছেন, এবং আপনি যদি টেস্ট ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকা দেখেন, সেখানে তো 51 সেঞ্চুরি নিয়ে সচিন টেন্ডুলকার সবচেয়ে উপরে রয়েছেন। 2 নম্বরে রয়েছেন জ্যাক ক্যালিসের 45 সেঞ্চুরি নিয়ে, 3 নম্বরে রয়েছেন রিকি পন্টিং 41 সেঞ্চুরি নিয়ে, 4 নম্বরে রয়েছেন কুমার সাঙ্গাকারা 38টি টেস্ট সেঞ্চুরি নিয়ে। জরুর যদি এই আর একটা রান করতে পারেন তাহলেই তার 37 নম্বর টেস্ট সেঞ্চুরি হয়ে যাবে, অর্থাৎ সর্বকালের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ানদের টপ 5-এ তিনি আসলে ঢুকে যাবেন। এখনো টপ 5-এ রয়েছেন, তবে 5 নম্বরে যুগ্মভাবে 36 সেঞ্চুরিতে তিনি স্টিভেন স্মিথ ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে রয়েছেন। এই আর একটা রান করলেই 37 নম্বর সেঞ্চুরি হয়ে যাবে, টপ 5-এ তিনি এককভাবে ঢুকে যাবেন। আবার যখন আপনি হিসাব করবেন যে সর্বকালের সর্বোচ্চ টেস্ট রানের হিসাব, সেখানটাতে তো সচিন টেন্ডুলকার একদম চূড়াতে রয়েছেন। এরপরে যেই 3 জন রয়েছেন, সেই রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস এবং কুমার সাঙ্গাকারা, এই প্রত্যেককেই আসলে জরুর হয়তোবা এই ইনিংসেই ছাড়িয়ে যেতে পারেন, এই টেস্টে ছাড়িয়ে যেতে পারেন, অথবা এই সিরিজে নিশ্চিতভাবেই ছেড়ে যাবেন, সেটা আমরা আসলে বলতে পারি যদি এই 5টা টেস্টে তিনি আসলে খেলেন। টেন্ডুলকারের পরে 2 নম্বর, এখনো তিনি 5 নম্বরে রয়েছেন সেই হাইয়েস্ট রান গেটারদের তালিকায়, সেটা 2 নম্বরে তিনি চলে আসবেন। যাই হোক, সেটা তো ওই গল্পটা দ্বিতীয় জনের জন্যই না হয় তোলা থাক, কিন্তু প্রথম দিন যেই খেলাটা হলো সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা? ইংল্যান্ড এই নিয়ে টানা তৃতীয়বারের মতো এই সিরিজে টস জিতলো, এবং শুভমান গিলের বিপক্ষে এইখানটাতে বেন স্টোকস টস জিতে আগের টেস্টে তিনি একটা রং ডিসিশনই প্রবাবলি হয়তো নিয়েছিলেন, কিন্তু এইখানটাতে আগে ব্যাটিং দিয়েছেন এবং ইংল্যান্ডকে এবার খুবই কশাস অ্যাপ্রোচে এগোতে দেখা গেছে। স্পেশালি তখন আপনি ম্যাচের শুরু থেকেই বিবেচনা করবেন, ফার্স্ট আওয়ারেই তারা কোনো উইকেট হারায়নি, কিন্তু 39 রানের বেশিও তুলতে পারেননি। বেন ডাকেট এবং জক ক্রলি তারা আসলে খুবই একটা সতর্কতার সঙ্গে ব্যাটিং করেছেন। ভারতের বোলিং লাইন আপে জাসপ্রীত বুমরা ফিরেছেন, এই জায়গাতে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় অবশ্যই সেইটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। কিন্তু এরপরে গিয়ে সেকেন্ড আওয়ারে, মানে ফার্স্ট ড্রিঙ্কস ব্রেকটার পরে নীতিশ কুমার রেড্ডির হাতে যে বলটা তুলে দিলেন শুভমান গিল, ওই ওভারটাই হলো সবচেয়ে ঘটনাবহুল ওভার, যেই ওভারটাতে নীতিশ কুমার রেড্ডি দুইটা উইকেট তুলে নিয়েছেন। ইনফ্যাক্ট আরো একটা উইকেট হয়তোবা তিনি তুলে নিতে পারতেন। ওভারের তার হচ্ছে গিয়ে ওই যে থার্ড বলটাতে যখন বেন ডাকেট ডাউন দ্য লেগের একটা বল, একটা ফালতু একটা বলে ইনফ্যাক্ট তিনি ঋষভ পান্ডের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন। অলি পপ নেমেই প্রথম বলটাতেই তিনি আউট হয়ে যেতে পারতেন, কিন্তু গালিতে একটুখানি শুধুমাত্র সামনে তার ক্যাচটা পড়েছিল, ওইখানে শুভমান গিল যে ফিল্ডার ছিলেন তার কিছুটা সামনে জাস্ট শুধু ক্যাচটা পড়েছিল বলেই ওই জায়গাটাতে বেঁচে গিয়েছেন অলি পপ। কিন্তু ওভারে লাস্ট বলটাতে আবার জক্রলিকে হচ্ছে খুব দুর্দান্ত একটা আউটসুইঙ্গারে তিনি হচ্ছে গিয়ে এই নীতিশ কুমার রেড্ডি কিপার ঋষভ পান্ডের ক্যাচে পরিণত করেন, এবং হচ্ছে গিয়ে দুইটা উইকেট পেয়েছেন, এবং যেটা বললাম আরো একটা উইকেট তিনি পেতে পারতেন। সো ইংল্যান্ডের
একটা সতর্ক শুরুর পর ওই জায়গাটাতে এসে কিন্তু তারা একটা হোঁচট খেয়েছে এবং সেই হোঁচটটা তারা আসলে সামলে লাঞ্চ পর্যন্ত চলে গিয়েছে আর কোনো উইকেট না হারিয়ে। ইনফ্যাক্ট লাঞ্চের পর লাঞ্চ থেকে লাঞ্চে তারা গিয়েছে 2 উইকেটে 83 রানে, লাঞ্চ থেকে এই সেশনটাতে তারা আর কোনো উইকেট হারায়নি। বেশি রান তারা তুলতে পারেনি, মাত্র 70 রান ওই সেশনটাতে তুলেছে, কিন্তু কোনো উইকেট তারা হারায়নি, যেটা আমি বলছিলাম খুবই সতর্কতার সঙ্গে তারা ব্যাটিং করেছে। কিন্তু ওই জায়গাটার পরে যখন জো রুট এবং অলি পপের ওই পার্টনারশিপটা হয়ে গিয়েছে, টি এর পরে প্রথম ওভার না, শুধু একেবারে প্রথম বলটাতে অলি পপ আউট হয়ে গিয়েছেন। রবীন্দ্র জাদেজার অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটা বলে তিনি আসলে পুশ করতে গিয়েছিলেন এবং গিয়ে ধ্রুব জুরেলের কাছে তিনি পরিণত হয়েছেন উইকেট কিপার ভারতের। এখন ধ্রুব জুরেল তো এই টেস্টে ভারতের কিপার না, এই টেস্টে তো কিপার গিয়ে ঋষভ পান্ট। কিন্তু ঋষভ পান্ট ইনিংসের 34 নম্বর ওভারে ডাউন দ্য লেগের একটা বল ধরতে গিয়ে আঙ্গুলে ব্যথা পেয়েছেন এবং যেই কারণে তাকে আসলে সরে যেতে হয়েছে এবং ধ্রুব জুরেল 4 জায়গায় উইকেট কিপিং করেছেন। আমরা এখনো ঠিক জানি না যে সত্যিকার অর্থে ঋষভ পান্ট আবার এই টেস্ট ম্যাচটার বাকি অংশটা আসলে খেলতে পারবেন কি পারবেন না, ওইটা আসলে একটা খুবই প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু ধ্রুব জুরেল খুব সুন্দর একটা ক্যাচ ওই জায়গাটাতে নিয়েছেন, 44 রানে আউট হয়ে গিয়েছেন ওইখানটাতে অলি পপ। পার্টনারশিপটা ব্রেক হওয়ার পরে জাসপ্রীত বুমরা যে ফিরেছেন এই টেস্টে, তিনিও একটা উইকেট তুলে নিয়েছেন, হ্যারি ব্রুককে তিনি আউট করেছেন। কিন্তু দিনের খেলার শেষ ভাগটা খুবই সতর্কতার সঙ্গে খেলে শেষ করেছেন জো রুট এবং বেন স্টোকস। জো রুট যে 99 রানে নট আউট রয়েছেন, সেই 99 রান করতে তার 192টা বল খেলতে হয়েছে, অর্থাৎ তার স্ট্রাইক রেট ছিল 52 মতো। আর অন্যদিকে 39 রানে নট আউট ছিলেন 102 বল খেলে বেন স্টোকস, তার স্ট্রাইক রেট 38 মতো। ফলে বোঝাই যাচ্ছে যে বাসবল যুগে যেই ক্রিকেটটা ইংল্যান্ড খেলে, যেই ক্রিকেটে ইংল্যান্ড খেলছে, যেই ক্রিকেটের জয়গান তারা গাইছে, লর্ডস টেস্টে অন্ততপক্ষে অন্যরকম একটা ক্রিকেট খেলা তারা চেষ্টা করছে। হয়তোবা ওই উইকেটটাও আসলে খুব সহায়ক উইকেট ছিল না ব্যাটিং এর জন্য, ওই রকম বাসবলের জন্য যে একেবারে তেরে ফুরে মারার মতো উইকেট এই জায়গাটা ছিল না। ফলে ইংল্যান্ড এই জায়গাটাতে আমি বলবো মোটামুটি স্মার্ট ক্রিকেটে খেলছে। আমার কাছে যদি বলেন যে প্রথম দিনটা, আমি বললাম যে দুইটা দল, ইংল্যান্ডও দাবি করতে পারে প্রথম দিনটা তাদের, ভারতও দাবি করতে পারে প্রথম দিনটা তাদের এই লর্ডস টেস্টে। আমার মনে হয় যে প্রথম দিনটা স্লাইটলি ইংল্যান্ডের ফেভারেই আসলে যাবে, যেহেতু তারা মাত্র 4টা উইকেট হারিয়েছে এবং বড় একটা পার্টনারশিপ হয়ে গিয়েছে জো রুট এবং বেন স্টোকসের। 55-45 আমি মনে করি যে এই প্রথম দিনটা ইংল্যান্ডেরই আসলে লর্ডস টেস্টের রয়েছে। এখন এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? একটা বলতে পারেন টস, যে টানা তৃতীয় টসে জিতেছেন বেন স্টোকস, সেটা। কিন্তু আমার কাছে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে নীতিশ কুমার রেড্ডির ওই ওভারটা, মিডিয়াম পেস বোলার, যিনি দলের মূল বোলারদের কেউ না, কিন্তু যখন প্রথম ওভারে ইংল্যান্ডে কোনো উইকেট তুলে নিতে পারেনি ভারত, তখন শুভমান গিল তার হাতে বলটা তুলে দিলেন এবং প্রথম ওভারটাতে তিনি দুইটা উইকেট নিলেন না, শুধু অলি পপের উইকেটটাও প্রায় পেয়ে গিয়েছিলেন। ফলে ওইটাই সবচেয়ে ঘটনাবহুল ওভার, ওইটাই সবচেয়ে আলোচিত ওভার। হ্যাঁ, আরেকটা বলতে পারেন যে জো রুটে 99 রানে নট আউট থাকাটা, ঠিক আছে, এটা আমার সেকেন্ড ডের জন্য রেখে দিলাম। সেকেন্ড ডেতে তিনি যখন সেঞ্চুরিটা করবেন, সেইটা যখন তার 37 নম্বর টেস্ট সেঞ্চুরি হবে এবং টপ 5 টেস্ট সেঞ্চুরির ভেতরে তিনি ঢুকে যাবেন। এবং আমি যেটা বলছিলাম যে এই ইনিংসে না হলেও এই টেস্টে, না হলেও এই সিরিজটাতে তিনি হাইয়েস্ট টেস্টের রান গেটারদের মধ্যে এখনো 5 নম্বরে থাকা সত্ত্বেও সচিন টেন্ডুলকারের পরে 2 নম্বরে এসে যাওয়াটা তার শুধুই মাত্র সময়ের ব্যাপার। অবভিয়াসলি অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজে সেটা হয়ে যাবে, ওইটা আমরা পরে আলোচনার জন্য রাখলাম। কিন্তু এই যে লর্ডস টেস্টের প্রথম দিনে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হয় নীতিশ কুমার রেড্ডির ওই ওভারটাতেই, যেই ওভারে ইংল্যান্ডের দুইটা উইকেট ভারত তুলে নিয়েছে এবং আরো একটা উইকেট আসলে তুলে নিতে পারতেন নীতিশ কুমার রেড্ডি। সেটি কি আপনার কাছে মোমেন্ট অফ দ্য ডে মনে হয় নাকি অন্য কিছু? জানাতে পারেন।